গেলেন উপদেষ্টা হাসান আরিফ। আক্রান্ত ছিলেন হৃদরোগে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শোক। মিশর থেকে ফিরেই ছুটে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ধানমন্ডিতে প্রথম নামাজে জানাজা। কাল মরদেহ নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে সুচিন্তিত মতামত উনি দিতেন। বর্ণাঢ্য জীবন নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ। গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বললেন সার্জিস। খুলনায় শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা FA হাসান আরিফ। দুপুরে রাজধানীর ল্যাবেট হাসপাতালে মারা যান তিনি। কিছুক্ষণ পরেই ধানমন্ডিতে হবে প্রথম নামাজে জানাজা। কাল মরদেহ নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশর থেকে ফিরেই তিনি ছুটে যান হাসপাতালে। হাসান আরিফের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে রাজনীতিবিদরা বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, দেশের 11তম অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। ছেলে মুয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবেট হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে D8 সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন, স্যার খুব শকড হয়েছেন। হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। সজ্জন মৃদুভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবেডে আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, খাঁটি দেশপ্রেমিক হারালো বাংলাদেশ। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরাও। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। রিজওয়ানা হাসান জানান, শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে মরদেহ। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ল্যাবেট হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল,
মরহুমের যেই লাশটি রয়েছে মরদেহ, সেই মরদেহ কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটা জানিয়েছিলাম যে ধানমন্ডির সাত মসজিদ রোডে সেখানে তাকে বাদ এশা কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে মূলত আরও আধা ঘন্টা আগে তার মরদেহটি হসপিটাল থেকে ল্যাবেট হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে আমাদের সাথে এখানে এসেছিলেন, তার মরদেহ দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপির মহাসচিব এসেছিলেন, জামাতের আমির এসেছিলেন এবং তারাও কিন্তু কথা বলেছেন। এই যেটা আমাদেরকে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানিয়েছিলেন যে হাসান আরিফের এই বাদেশা যেই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এরপর আগামীকালকে শনিবারে মূলত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঠিক বেলা 11টায়। এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তার মরদেহটি বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তবে তার যে পরিবারের সদস্য রয়েছেন, বিশেষ করে তার মেয়ে যে প্রবাসে থাকেন, কানাডাতে অবস্থান করছেন, তিনি আসার পরে মূলত কালকে বা পরশু দিন কিংবা 22 তারিখও মূলত তিনি তার মরদেহটি দাফন করা হতে পারে, সেটা কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে হাসান আরিফের মরদেহটি যেহেতু ধানমন্ডিতে রয়েছে, সেখানে জানাজার যেই প্রস্তুতি সেটা চলছে। কিছুক্ষণ পরেই মূলত নামাজ অনুষ্ঠিত হবে, এশার নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপরেই নামাজের শেষেই মূলত হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই জানাজায় কিন্তু জানেন আপনারা যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বিশেষ করে যে বন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি বেসরকারি বিমান পরিবহনের দায়িত্ব ছিলেন। এই জন্য তার গুরুত্বটা কিন্তু অনেক বেশি ছিল এই অন্তর্বর্তী সরকারের, যারা এই ল্যাবেট হসপিটাল যখন তার মরদেহ ছিল তাকে দেখতে যখন সাথে সাথে প্রধান উপদেষ্টা এসেছিলেন, উপদেষ্টার প্রেস সচিবও কিন্তু আমাদেরকে সেটা বলেছিলেন। এবং তার যেই সহকর্মীরা রয়েছিলেন, বিশেষ করে আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হক, আদিলুর রহমান, তারা কিন্তু সকলেই তার যে গুরুত্বটা এই সংস্কারের, এই অন্তর্বর্তী সরকারের এবং দেশকে নতুন করে সাজানোর যে সংস্কার পরিকল্পনা ছিল, সেখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিলেন হাসান আরিফ, সেটাই কিন্তু তারা বলছিলেন। তো কিছুক্ষণ পরেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির সাত মসজিদ রোডে। সেখানে তার মরদেহ রয়েছে এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। তো এই মুহূর্তে ল্যাবেট হসপিটালে আসলে তার যারা আত্মীয় স্বজন এসেছিলেন তারা কিন্তু সেখানে অলরেডি চলে গিয়েছেন। তো সব মিলে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ল্যাবেট হাসপাতালে। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। খুলনায় শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সরকার পতনের আন্দোলনে দেশব্যাপী নিহত 1000-এরও বেশি শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। অনুদান তুলে দেন 58টি পরিবারের সদস্যদের হাতে। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রতিটি হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। হত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে বড় দায়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ কেন্দ্রীয় সমন্বয়ক, খুলনা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শুধুমাত্র ক্ষমতায় আসা উদ্দেশ্য নয়, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যালটের রাজনীতিতে আসতে চায় তরুণদের রাজনৈতিক দল। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা বুঝতে না পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না উল্লেখ করে তরুণ নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কথাবার্তা কেবল নির্বাচন কেন্দ্রিক।
সরকারকে অকার্যকর করতে ফ্যাসিবাদের দোসররা ইসলাম ময়দানে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। হত্যায় জড়িতদের বিচার দাবিতে জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। পন্থীদের নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থীরা। তাবলীগ লীগের যে সন্ত্রাসী দল, তাদেরকে কোনো মসজিদে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতের প্ররোচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য, চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য কাজটি ঘটাইছে। একই দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ, গোপালগঞ্জের লঞ্চঘাট গোল চত্বরে সমাবেশ করেছেন আলেমরা। এদিকে টঙ্গীতে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলার পর বৃহস্পতিবার রাতে সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উপদেষ্টা হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের অবসান। ধানমন্ডিতে কিছুক্ষণ পর প্রথম জানাজা। কাল মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়।